আজ অত্যন্ত উদ্বেগ নিয়েই আমি এই প্রতিবেদন বানাতে বসেছি। কেন এই উদ্বেগ সেটা বলার আগে একটা কথা বলে নিই। আমি চাই সুপ্রিম কোর্ট এমন কোনো রাস্তা বের করুক যাতে পশ্চিমবঙ্গে নির্বাচন করার দরকার না হয়। নির্বাচন কমিশন এমন কিছু সাংবিধানিক পথ বের করুন যাতে বছরের পর বছর পিসি ভাইপো কোম্পানি ক্ষমতায় থাকুক কিন্তু পশ্চিমবঙ্গটা বেঁচে যাক। না, ওরা ক্ষমতায় থাকলে হয়তো পশ্চিমবঙ্গ বাঁচবে না, কিন্তু ভোট হলে এ রাজ্যে কি ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে তার ইঙ্গিত আমি আজকে আপনাদের দেব। আমি নয়, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দিয়ে দিয়েছেন। ধর্ণা মঞ্চে বসে পিসি ভাইপো বৈঠক করেই সব ঠিক করেছেন, সে ছবি দেখা গেছে। কিন্তু হেরে যাবার ভয়ে বাংলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার যে পরিকল্পনা, সেটা চুপ করে সহ্য করা যাবে না। তাই ততদিন পর্যন্ত ভোট স্থগিত থাকুক যতদিন না এই বারুদের ওপর বাংলাকে ঝুলিয়ে রাখার হুমকিটা মিটে যায়। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম পথে যাচ্ছেন, কেন ভাইপো বাবু তাতে সায় দিচ্ছেন, সেটা বলবো। আর সেই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে। এখন কিভাবে রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার পরিকল্পনা করা হচ্ছে এবং কেন করা হচ্ছে তা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। বন্ধুরা, এই রাজ্য কিন্তু মূলত সম্প্রীতির রাজ্য ছিল। আমরা যদি 1946 সালের পরাধীন ভারতের গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা মনে রাখি, তার পরবর্তী সময় স্বাধীনতার পরেও কিছু কিছু ঘটনা ঘটেছে, নকশাল দমনের সময় ইত্যাদি। কিন্তু বাম জমানার শেষ দিক পর্যন্ত বিচ্ছিন্ন কিছু সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটলেও বড় আকারের কিছু হয়নি। কিন্তু 2011 সালের পর থেকে এই বাংলাটার দিকে তাকান। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক বাংলা যে নিজের মেয়েকে চেয়েছিল, তিনি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে বারবার সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে। আমি একটা সময় পর্যন্ত এটাকে গোষ্ঠী সংঘর্ষ বলতাম, কারণ সেটা বলা উচিত। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বারংবার লিখিত ভাবেও এইটাকে দাঙ্গা 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 শুনিয়ে এসেছেন, সত্যটা বলে দিয়েছেন। আমাদের বৈঠকখানায় যে গ্রহণযোগ্যতা, আমরা ভালো আছি, আমরা মিলেমিশে আছি, এটা বাঁচিয়ে রাখতে চান, নাকি আমাদের ভেতরের ঘরে গিয়ে ছিটকিনি আটকে নিরাপদে থাকতে চান, সেটা বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে। আমি এত কিছু বলার আগে মাননীয় মুখ্যমন্ত্রী গর্বের প্রতীক সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট একটা কথা আপনাদের শোনাবো আজ। শোনাই না ইদানিং, শোনাতেই হবে আজ। শুনুন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। দেখুন, জন্মেছি যখন তখন একদিন তো মরতেই হবে, কিন্তু মৃত্যুর দিকে ভেড়ার চোখে তাকাবো না বাঘের চোখে তাকাবো, এই সিদ্ধান্ত তো আমার। এটা ঈশ্বর ঠিক করে দেন, ঈশ্বর মৃত্যুটা নিশ্চিত করেছেন। কাপুরুষতার না আরেকটা দিক হচ্ছে বাস্তবকে অস্বীকার করা, যেটা এই যে এই সেকু সম্প্রদায় যেটা আছে তারা যেটা করেন, শহুরে নকশালরা যেটা বারবার আমাদের বোঝাতে চান সেটা করেন। কিন্তু আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বললেন, আমি মুখস্থ রাখতে পারিনি, চাইছি না। কান জ্বালানো শব্দগুলো। তিনি কি বলছেন, একটা কমিউনিটি, আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, এটাই তো আমাদের ভালো থাকা, যে এরকম হুমকি শুনতে হয়। আর যদি আমরা না থাকি, ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভয় পেয়ে গেছেন, তাই তিনি বলছেন যদি আমরা না থাকি কোনোদিন সেরো মাসে 1 সেকেন্ড লাগবে। সুরাবর্দী ঠিক এইভাবে ভেবেছিলেন, খুব তাড়াতাড়ি না এই রাজ্যে ওই যে সিনেমাটা বেঙ্গল ফাইলস,
বেঙ্গল ফাইলস 2 তৈরি করার পটভূমি রচিত হতে চলেছে। খুব তাড়াতাড়ি না, ওই যে সিনেমাটা বেঙ্গল ফাইলস তার 2 দ্বিতীয় পর্ব যাতে হতে পারে তার পটভূমি রচনা করার প্রচেষ্টা তৈরি হচ্ছে, ছক তৈরি হয়ে গেছে এসআইআর কে ঘিরে। এই যে 60 লক্ষ নাম বাদ গেছে, তাদের জন্যই তো, তাদের ফিরিয়ে আনার জন্যই তো আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী গর্বের প্রতীক, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন। ভাইপো বাবু সেখানে গিয়ে বলছেন পিসি এখন এসকেপ রুট পাচ্ছেন না। ধর্নায় কি জন্য বসেছিলেন? যে 60 লক্ষ নামকে ঢোকাতে হবে, কিন্তু এসআইআর এর যে পদ্ধতি চলছে তাতে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে না, তো বায়না করে কোনো কিছু পাওয়া যাবে না। সেটা বোঝার পর মুখ্যমন্ত্রী ভাবছেন তাহলে এখন উঠবো কি করে ধর্না থেকে, প্রচারে যাব কি করে। তাই ভাইপো বাবুকে দিয়ে বলানো হচ্ছে পিসিমণি, ওনা উনি দিদিমণি বলেন, দিদিমণি শরীরটা ভেঙে পড়ছে, আপনি উঠুন। খুব তাড়াতাড়ি হয়তো তিনি অসুস্থ হয়ে গিয়ে ধর্ণামঞ্চ ত্যাগ করবেন, তাছাড়া ধর্ণামঞ্চ থেকে সরে যাবার কোনো জায়গা নেই, কেউ ওনার কাছে আত্মসমর্পণ করবে না, এটা উনি বুঝে গেছেন। এইটা বুঝে গিয়ে তিনি বলছেন একটা কমিউনিটি জোট বেঁধে ঘিরে ফেললে 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে। এই কমিউনিটি কারা? মুসলিম সমাজের কথাই তো বলতে চেয়েছেন আপনি। শিক্ষিত মুসলিম সমাজ এটাকে স্বীকার করে না। আপনি যখন দুধেল গাই বলেছিলেন তখন শিক্ষিত বুদ্ধিজীবীরা আপনাকে দল বেঁধে চিঠি পাঠিয়েছিল, আমাদের কমিউনিটিকে এরকম অপমান করবেন না। ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো আপনার পোষিত যারা মুসলিম মুখ তারা এটা বলবেন না, কিন্তু শিক্ষিত মুসলিম সমাজের একটা বড় অংশ আপনাকে নিতে পারছে না, তারা বলছে কারা কারা আমাদের উপর আক্রমণ করবে? মারওয়ারিরা, আমেরিকানরা, বিহারিরা, ইসরায়েল, ইরান, ইরাক, কারা? ওড়িয়ারা, পুঁজিবাদীরা? এগুলো বলা যেত, এগুলো রাজনৈতিক ভাবে বলা যায়, কিন্তু আপনি বলছেন একটা কমিউনিটি জোট বেঁধে ঘিরে ফেলবে। আর কাদের 12টা বাজাতে চাইছে এটা বলুন। 13টা বাজাতে না চাইলে বিজেপির কথা শুনবেন না। আমি বিজেপির কথা শুনতে চাইছি না, আমি আপনার কথাই শুনছি। আপনি কেন বললেন না এই কমিউনিটি কে, আর কেন বললেন না কাদের 12টা বাজিয়ে দেবে? আমরা যারা হিন্দু, আমিও, আমাদের একটা করে না গোত্র আছে, সেই গোত্র একজন ঋষির নাম, সেই ঋষির পুত্র আমরা, আমাদের ধমনীতে, আমাদের শিরায় সেই ঋষির রক্ত বয়ে চলেছে। কাদের কথা বললেন? যারা দুর্গাপুজোয় অঞ্জলি দেয়, যারা ছট পুজো করেন, সরস্বতী পুজোয় যারা হলুদ পাঞ্জাবি পরে ঘোরেন, তাদের কথা বলছেন। যেই মেয়েরা প্রতিদিন কোনো না কোনো ব্রত রাখেন, তাদের কথা বলছেন তো। যাদের বাড়িতে শালগ্রাম শিলা বা শিবলিঙ্গ আছে, বা গোপাল ঠাকুর আছে, লোকনাথ বাবার মূর্তি আছে, আচার্য স্বামী প্রণবানন্দের যারা ধ্যান করেন, পূজা করেন, রাম ঠাকুরের যারা ভক্ত, তাদের কথা বলছেন তো। বলে দিন না মুখ ফুটে। আসলে না, আমাদের মুখ্যমন্ত্রী, কেন আমি তাকে গর্বের প্রতীক, সততার প্রতীক বলি জানেন? তিনি বাঙালির পালসটা বোঝেন। উনি জানেন মধ্যবিত্ত ভদ্রলোক বাঙালি, মানে হিন্দু বাঙালি, তাদের একটা বড় অংশ মনে মনে এটা বিশ্বাস করে তৃণমূল আছে বলে তাই বকরাক্ষস প্রতিদিন একটা করে মানুষ মারছে, তিল তিল করে মারছে। না থাকলে সেদিন রাক্ষসের মুখে আমরা সরাসরি লড়াই করতে পারবো না। গোপাল পাঠা নেই, গোপাল মুখোপাধ্যায়রা নেই। আমরা ভাবি শামসেরগঞ্জে যা হচ্ছে হোক, আমি বালিগঞ্জে নিশ্চিন্তে কফি খাবো। আমরা ভাবি মোথাবাড়িতে যা হচ্ছে হোক, আমরা নিজের শহরে শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে কিংবা বাড়ির বৈঠকখানায় বসে বসে আমরা টিভিতে সেই খবর দেখব, কিন্তু পাশের বাড়ির আগুন জ্বললে সেই আগুন একদিন চলে আসবে। যেমন আনন্দপুরে হলো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আগুন ছড়িয়ে পড়লো, 23 জন সব হিন্দু মারা গেলেন, মুখ্যমন্ত্রী একবার দেখা করতে যাননি। আমরা আছি বলেই। মুখ্যমন্ত্রী আরো একটা কথা বলেছেন, আপনাদের শোনাবো, তার আগে বলি কেন তিনি এরকম করছেন। নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্যে কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুলিশ থাকছে না। RN রবি নতুন রাজ্যপাল আসছেন। রাষ্ট্রপতি
মাননীয়া দ্রৌপদী মুর্মুকে অপমান করে গোটা দেশে তিনি বন্ধুহীন হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একা পথে বসে আছেন, তার দলেরও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এইসবকে সমর্থন করছে না, উনি একা হয়ে গেছেন। আর তার সঙ্গে বিজেপির যে পরিবর্তন যাত্রার রথ বেরিয়েছে, তাতে বিজেপি কর্মীদের চাঙ্গা করাই লক্ষ্য ছিল বিজেপির, কিন্তু সাধারণ মানুষের কেমন উৎসাহ সেটা প্রতিদিন ধর্ণা মঞ্চে বসে খবর পাচ্ছেন মহামান্য মুখ্যমন্ত্রী। তিনি বুঝতে পারছেন সাধারণ মানুষ এসে ফুল ছুটছে। আমি অবাক হয়ে গেছি সেসব ভিডিও দেখে। এমন এমন জায়গায় বিজেপির যাত্রা দেখতে লোকে রাস্তায় নামছেন, সেখানে আগে মানুষ ছিল না। 14ই মার্চ ব্রিগেডের সমাবেশ দিয়ে যেভাবে প্রচারে নেমেছে, যদি সফল করতে পারে বিজেপি, তখন মুখ্যমন্ত্রীর পালানোর পথ থাকবে না। ইতিমধ্যেই অমিত শাহ যা যা বলে গেছেন সেটা নিয়ে মানুষ উৎসাহিত। যুব সমাজ বুঝতে পারছে এই রাজ্যের ভবিষ্যৎ কি। কোন পরিবারের মেধা সম্পন্ন কোন ছেলে মেয়ে পশ্চিমবঙ্গে পড়াশোনা করে না, তারা পশ্চিমবঙ্গে চাকরি করে না। ক্রমশ এই রাজ্যের বাবা মারা একা হয়ে যাচ্ছেন। আবার যারা দক্ষ শ্রমিক, তারাও বাবা মাকে ছেড়ে, সংসার ছেড়ে, পাড়া ছেড়ে তারা ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছেন। সবাই জানে ক্ষমতায় যে আসবে সে কি করবে তার হয়ে আমি গ্যারান্টি দেবো না, কিন্তু আমার মনে পড়ছে 2011 সালে আপনি ক্ষমতা আসার পর থেকে কি কি হয়েছে। 2016 মালদার কালিয়াচকে মনে পড়ছে, জনতা পুলিশ স্টেশনে মারাত্মক গোলমাল, সংঘর্ষে সম্পত্তি, রেলের সম্পত্তির উপর হামলা, ধুলাগড়ের ঘটনা আমার মনে পড়ছে। সেই বছরে প্রচুর দোকান বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার মনে পড়ছে 2017 সালে উত্তর 24 পরগনার বাদুড়িয়া বসিরহাটে যে বিভৎস দাঙ্গা হয়েছিল। মনে পড়ছে 2018 সালে রামনবমীর সময় আসানসোল রানীগঞ্জ মারাত্মক দাঙ্গা দেখেছে। হুগলি জেলার চাপদানি, চন্দননগর, ভদ্রেশ্বর, তারা করোনা পরিস্থিতির মধ্যেও দাঙ্গা দেখেছে। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি, কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। আমি বুঝতে পেরেছি এটা আপনার শেষ অস্ত্র। আপনি বোঝাতে চাইছেন বিজেপি এলে একটা সম্প্রদায় বলতে আপনি যাদের বলেছেন সেই মুসলিম সমাজ, তারা নাকি ঘিরে নেবে। আসলে আপনি ভোটের আগেই ঘিরে নিতে বলছেন কি? আমার মনে হয় প্রশ্নটা আসছে। একটা কমিউনিটি যখন জোট বেঁধে, ববি হাকিম আগে সেই কমিউনিটির কাছে গিয়ে কিন্তু এই বার্তা অনেক দিন ধরে দিয়ে রেখেছেন, যারা মুসলিম নয় তারা অভাগা, পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ বানাতে হবে। 3টি জেলা ছিল, এখন 9টি জেলা মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হতে চলেছে। আমি বলেছি আপনাদের না, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতার আরো একটা অংশ শোনাবো, সেটা খুব মজার, জানেন, শুনুন আপনারা। কেউ ভাববেন না, আমি শুনেছি কোনো কোনো স্কুলে গিয়ে গার্জিয়ানরা কেউ কেউ আলোচনা করেন, যারা বাংলাটা হয়তো বোঝেন না ভালো, আমি তাদের দোষ দিই না, নাই বুঝতে পারেন। আমরাও যে তাদের সব ভাষা বুঝি না, কিন্তু এইটুকু বুঝি। তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বাংলা আপনাকে এত ভালোবাসে, আপনারা কেন এ কথা বলবেন বিজেপির প্রচারের জন্য? आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आज़ादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। শুনলেন, বাংলায় যে অনুপ্রবেশকারীদের ভিড়, সে দায় তিনি গান্ধীজির উপরেও চাপিয়ে দিলেন। আমরা মানছি যে 46-এর দাঙ্গার সময় গান্ধীজির যে ভূমিকা নেওয়ার কথা ছিল তিনি সেটা নিয়ে উঠতে পারেননি। নোয়াখালী দাঙ্গার সময়ও তাই। ভারত ভাগ তিনি মেনে নিয়েছিলেন, পশ্চিমবঙ্গ দুটুকরো হয়ে পূর্ব পাকিস্তান হয়েছিল, আর যেটা বাংলাদেশ। তাহলে অনুপ্রবেশের দায় চাপিয়ে দেবেন? সে সময় তো জনবিন্যাসের যে বদল সেটা এরকম ছিল না। এই দায়টা আপনি তাদের উপর চাপাচ্ছেন, যাদেরকে বাঙালি শুধু নয় গোটা দেশ পুজো করে। আসলে মাননীয়া, আপনার বক্তব্য থেকে না অসহায়তা ধরা পড়ে গেছে।
আপনি জানেন যে সাচার কমিটির রিপোর্টের সময় থেকে রক্ত খাইয়ে খাইয়ে যে রাক্ষসকে আপনি বড় করেছেন সেই রাক্ষস এবার আপনাকেই গিলে খেতে আসছে, বুমেরাং হয়ে গেছে, ফ্র্যাঙ্কেস্টাইন। মাননীয়া, তার জন্য বাঙালিকে হিন্দুকে এরকম ভয় দেখাবেন ভোটের আগে? হয়তো অনেকে ভয় পেয়ে যাবেন, কিন্তু আমি বলছি, আবার বলছি, জন্মেছি যখন একদিন মরতেই হবে। কিন্তু ভেড়ার চোখ নিয়ে আমি তাকাবো নাকি বাঘ সিংহের চোখ নিয়ে, সে সিদ্ধান্ত কিন্তু আমার। আমি তো নিয়ে নিয়েছি, আমি জোর গলায় বলছি সবকিছু। তাতে কি হবে না হবে আমি এখন ভাবছি না, কারণ আমি মনে করি এটা ঈশ্বর প্রদত্ত কাজ যেটা আমি করছি। কিন্তু বাংলা বরাবরই না সাম্প্রদায়িক সম্প্রীতি, সংস্কৃতি এবং সহাবস্থানের প্রতীক। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এই মূল্যবোধ ধ্বংস হতে দেওয়া যাবে না। আশা করি আপনারা সকলে দল মত নির্বিশেষে আমার সঙ্গে একমত হবেন। আমার অনেক মানুষের সঙ্গে কাল থেকে কথা হচ্ছে, তার মধ্যে অনেক মুসলিম নেতাও আছেন, রাজনৈতিক নেতা, তারাও বলছেন এটাকে সমর্থন করা যায় না, সমাজকে বিভাজিত করার এই যে চেষ্টা, এটা ঠিক নয়, এটা সুরাবর্দির গলার স্বর। এই পরিস্থিতিতে আমাদের না খুব সতর্ক থাকতে হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানি, অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের পাঠিয়ে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, আরো বেশি করে সতর্ক থাকবেন।